আসসালামু আলাইকুম। পৃথিবীর সবাইকে যে যে প্রান্ত থেকে দেখছেন, যেখান থেকেই দেখছেন, সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো আজকে আমরা উপস্থাপন করব যে কিভাবে ইউনূসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। ইউনূসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা, পতন ঘণ্টা বেজে গেছে। এখন শুধু ওদের পালানের সময়। ওরা কিভাবে পালাবে, কোন পথে পালাবে, কিভাবে সেফ এক্সিট নিবে, এখন শুধু সেটার সময়। ওদের বিদায় ঘন্টা বেজে গেছে, ওদের পতনের ঘন্টা বেজে গেছে। সে কিভাবে বেজে গেছে আপনি দেখেন যে প্রথম আপনারা চিন্তা করে দেখুন, যখন 5ই আগস্টের পরে এই ছাত্ররা, এই সমন্বয়করা যখন প্রধান বিচারপতিকে অপসারণ করার জন্য ডাক দিয়েছিল শহীদ মিনারে, তখন তাদের ডাকে হাজার হাজার স্টুডেন্ট গিয়েছিল, গিয়ে ওখান থেকে একটা সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রধান বিচারপতিকে অপসারণ করে দেয় জোরপূর্বক ভাবে। একই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে শিক্ষকদেরকে অপমান অপদস্থ করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পদত্যাগ করানো হয়। কিন্তু এর কিছুদিন পরেই বাংলাদেশের ছাত্র জনতা, বিশেষ করে ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করেছে, এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করে একটি রাষ্ট্র ধ্বংস করেছে, একটি দেশ ধ্বংস করেছে, একটি সমাজ ধ্বংস করেছে, তখন এই ছাত্ররা এবং জনতা কেউ তাদের পাশে আর থাকেনি। পরবর্তীতে যেটা হলো যে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল। তারা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল, তখন তাদের ডাকে কিন্তু কেউ সাড়া দেয়নি এবং তারা বলেছে যে রাষ্ট্রপতিকে আলটিমেটাম দিয়েছে যে এত ঘন্টার ভিতরে, এই সময়ের ভিতরে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। কিন্তু তাদের এই ডাকে কেউ সাড়া দেয়নি এবং রাষ্ট্রপতিও পদত্যাগ করতে হয়নি বা রাষ্ট্রপতিকে অপসারণ করানো যায়নি। এটা হচ্ছে তাদের প্রথম ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে উপদেষ্টাদের, নতুন উপদেষ্টাদের যখন নিয়োগ দেওয়া হলো মোস্তফা সরোয়ার ফারুকী সহ, তখন তাদের বিরুদ্ধে তাদেরকে পদত্যাগ করানোর জন্য আলটিমেটাম দেওয়া হলো এবং তাদেরকে পদত্যাগ করানোর জন্য চাপ দিল। কিন্তু তাদেরকে পদত্যাগ করানোর জন্য যে চাপ দেওয়া হলো, যে আলটিমেটাম দেওয়া হলো, সেই চাপে, সে আলটিমেটামে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্রছাত্রী কেউ তাদের ডাকে সাড়া দেয়নি। উপদেষ্টাদেরও কেউ পদত্যাগ করতে হয়নি। এটা হচ্ছে দ্বিতীয়। তারপরে এইভাবে একই ধারাবাহিকতায় ওরা প্রত্যেকটা কাজে যখন জনগণকে ডাক দিয়েছে, ছাত্র জনতাকে ডাক দিয়েছে, কেউ তাদের ডাকে সাড়া দেয়নি এবং তারা প্রত্যেকবার যখন আহ্বান করেছে তাদের ডাকে কেউ সাড়া দেয়নি এবং তাদের পতনের ঘন্টা বেজে গেছে। তাদের এই প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা ডাক ব্যর্থ হয়েছে। একই ধারাবাহিকতায় আজকে আমি তাদেরকে বলবো, হাসনাত, সার্জিস, কোথায় তোমাদের জুলাইয়ের আগস্টের ঘোষণাপত্র? কোথায় তোমাদের 72-এর সংবিধান ছুঁড়ে ফেলার ঘোষণাপত্র? কোথায় তোমাদের ডিক্লারেশন অফ প্রক্লেমেশন, যে তোমরা বলেছিলে যে ডিক্লেয়ার করবে, ঘোষণা করবে, কোথায় সেটি? কোথায়? কেউ কি তোমাদের ডাকে সাড়া দিয়েছে? তোমরা 72-এর সংবিধান যে ছুঁড়ে ফেলতে চেয়েছিলে, তোমাদের ডাকে কি বাংলাদেশের জনগণ, কোন রাজনৈতিক দল সাড়া দিয়েছে? কেউ সাড়া দেয়নি। তোমাদের ডাকে কেউ সাড়া দেয়নি। তোমরা এদেশের, এখন তোমরা এদেশের মানুষের কাছে, এদেশের জনগণের কাছে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে, একটি জঙ্গি গোষ্ঠী হিসাবে তোমাদের মানুষ, এদেশের মানুষ মনে করে যে তোমরা একটি সন্ত্রাসী গোষ্ঠী, তোমরা একটি জঙ্গি গোষ্ঠী। তোমাদের ডাকে বাংলাদেশের কেউ সাড়া দেয়নি। আজকে তো 15 তারিখ, কোথায়? আজকে 15 তারিখ, কোথায় তোমাদের সেই সংবিধান স্থগিত করার সেই আহ্বান? আজকে তোমরা ডিক্লেয়ার করবা বলছে তোমরা বলেছিলে যে আজকে তোমরা প্রক্লেমেশন ঘোষণা করবা, কোথায়? তোমাদের আজকে সেই ঘোষণাপত্রটি কোথায়? তোমাদের ডাকে তো কেউ সাড়া দেয়নি। আজকে তো তোমরা করতে পারছো না। তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো লজ্জাবোধ থেকে থাকে, তোমাদের পরিমাণ যদি ন্যূনতম পরিমাণ কোনো আদর্শ থেকে থাকে, তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো লজ্জা থাকে, তাহলে তোমরা এখনই পদত্যাগ করে এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে তোমাদের বিদায় নেওয়া উচিত। তোমরা যতবারই ডাক দিয়েছ, যতবারই আলটিমেটাম দিয়েছ, কোনো আলটিমেটামই তোমাদের পূরণ হয়নি। আজকে তোমাদের ঘোষণাপত্র কোথায়?
আজকে তো তোমরা ঘোষণাপত্র দিতে পারোনি, 72-এর সংবিধান তোমরা স্থগিত করতে পারোনি। তোমরা নাকে খত দিয়ে এখন এই দেশের দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে তোমাদের পদত্যাগ করা উচিত। উপদেষ্টাদেরকে বলবো, সমন্বয়কদেরকে বলবো, বা তোমরা তো সেটি করবা না, তোমাদেরকে সেটি করানো হবে। তোমাদেরকে নাকে খত দিয়ে এই ঘোষণাপত্র তোমাদেরকে তোমরা ঘোষণা করা লাগবে না, এই ঘোষণাপত্র তোমাদেরকে আমরা ঘোষণা করাবো। শহীদ মিনার থেকে নাকে খত দিয়ে দিয়ে রাজু ভাস্কর্য আনবো। এইভাবে নাকে খত দিতে দিতে, এইভাবে নাক মরাইতে মরাইতে শহীদ মিনার থেকে শুরু করবা, অপরাজয় বাংলার পাদদেশে পর্যন্ত আসবা। তোমাদেরকে সেই ব্যবস্থা করব। বেশি দিন নাই, তোমাদের সময় গণিয়ে আসছে, তোমাদের ডাকে কেউ সাড়া দিবে না। তোমাদের ঘোষণাপত্র, তোমাদের রাষ্ট্রপতি অপসারণ, উপদেষ্টা অপসারণ, হ্যান করেগা তেন করেগা, দিন শেষ। এইসব দিন চলে গেছে। তোমাদের বুঝে গেছে এই দেশের জনগণ যে তোমরা একটা বাউতাবাজি জঙ্গি সংগঠন। তোমাদের জঙ্গি নেতা ইনুস, জঙ্গি ইনুস, সে রাস্তা খুঁজছে, পালাচ্ছে, কোন দিকে পালাবে, কোন পথে পালাবে, সেই রাস্তা খুঁজছে। রাস্তা খোঁজো। 19 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভাষণ দিবেন। শেখ হাসিনা যখন ভাষণ দিবেন, শেখ হাসিনা শুধু অবজার্ভ করছেন বাংলাদেশের পরিস্থিতি, যে বাংলাদেশে যেন কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, সেই জিনিসটি পরিস্থিতি অবজার্ভ করে শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন শুধু এই কথাটি বলবেন, যখন শুধু ভাষণে এই কথাটি বলবেন, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলছি, আমি বাংলাদেশকে ভালোবাসি, আমি বাংলাদেশের মাটিকে ভালোবাসি, আমি বাংলাদেশের মাটির ঘ্রাণ ভালোবাসি, আমি বাংলাদেশে যেতে চাই, আমি বাংলাদেশের জনগণের কাছে যেতে চাই, আমি বাংলাদেশ ছাড়া থাকতে পারবো না, আমি বাংলাদেশের জনগণ ছাড়া থাকতে পারবো না, আমার মৃত্যু হয় হবে, আমার ফাঁসি হয় হবে, আমার জেল হয় হবে, আমি এত তারিখে আমি বাংলাদেশে আসব, এয়ারপোর্টে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3টা সময় আমি ল্যান্ড করব। তোমাদের যা যা আছে সারা বাংলাদেশ থেকে মার্চ টু বিমানবন্দর ঘোষণা করো, মার্চ টু ঢাকা তোমরা ঘোষণা করো। আমি আসবো, আমি বাংলাদেশের মানুষের কাছে আসবো। আমি মৃত্যুকে পরোয়া করি না, আমি জেলকে পরোয়া করি না, আমি কোনো কিছুকে পরোয়া করি না। আমি দেশের জনগণকে ভালোবাসি, এদেশের মাটিকে ভালোবাসি, আমি এদেশের জনগণের কাছে যেতে চাই, আমি এদেশের মানুষের কাছে যেতে চাই। বঙ্গবন্ধু কন্যা যখন সেই ডাক দিবে, সেই কথাটি দিবে, এই ভাষণটুকু যখন দিবে, তখন বাংলাদেশের প্রতিটি আনাচে গানাচে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ঢাকার দিকে রওনা করবে, ঢাকায় চলে আসবে। সেদিন ঢাকার রাজপথ শুধু থাকবে জয় বাংলা ধ্বনিতে প্রকম্পিত থাকবে। ঢাকার রাজপথ সারা বাংলাদেশের প্রতিটি অলিতে গলিতে থেকে জয় বাংলা পদধ্বনিতে বাংলাদেশের মানুষ ঢাকার দিকে রওনা করবে। সেই দিনটি বেশি দূরে নয়, অল্প কয়দিন, অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সেই ঘোষণা দিচ্ছে। সেই ঘোষণার জন্য সকলে অপেক্ষা করুন। আর এই সমন্বয়কদেরকে ধরে বেঁধে এক একটা যেই ঘোষণাপত্র দিবে, আলটিমেটাম দিয়েছে, এই আলটিমেটাম ওদেরকে দিয়ে বাস্তবায়ন করাবো। নাকে খত দিয়ে একদম 1 কিলোমিটার রাস্তা নাকে খত দিয়ে এইভাবে আনবো ওদেরকে। ইনশাল্লাহ এদের বিচার বাংলার মাটিতে হবে। ইনশাল্লাহ এই দেশটা একটা সাজানো গুছানো দেশ, বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশ ওরা ধ্বংস করে দিয়েছে। ভালো থাকবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস। আওয়ামী লীগ ফিরছে, ধীরে ধীরে কর্মসূচিতে ফিরছে। আগামী 19 জানুয়ারি সন্ধে 6টায় ভার্চুয়ালি আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রধান, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন, এমনটাই আমরা জানলাম। এবং এটি গণমাধ্যমেও খবর এসছে, বিবিসি বাংলায় বিশেষ করে খবর এসছে, এবং এরকম একটি পোস্টারও দেখলাম। আসলে আওয়ামী লীগের তো ফিরতেই হবে, কারণ এই মুহূর্তে যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি বাংলাদেশের মানুষ কেমন আছেন, বলতে পারবেন আপনি কেমন আছেন? আপনি ভালো নেই, আমি ভালো নেই। বাংলাদেশের এই রূপ কখনো আমি দেখতে চাইনি, আমাকে সেই রূপ দেখতে হচ্ছে, যার কারণে আমি ভালো নেই। কাজেই সঙ্গত কারণেই আওয়ামী লীগ ফিরতে হবে, আওয়ামী লীগ ফিরবে। শেখ হাসিনা কর্মসূচি নিয়ে ফিরছেন এবং শেখ হাসিনা ফিরছেন। এই যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হচ্ছে, দুর্নীতিবাজ বলা হচ্ছে, এটা সেটা বিভিন্ন প্রপাগান্ডাই তাকে আখ্যায়িত করা হচ্ছে, কিন্তু শেখ হাসিনাই ফিরছেন।
আমি শেখ হাসিনা আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা নিয়ে শেখ হাসিনাকে নিয়ে একটা জরিপ করেছিলাম। প্রায় শতভাগের কাছাকাছি মানুষ আওয়ামী লীগ প্রধান হিসেবে শেখ হাসিনাকেই চায়। আমি জরিপ ফলাফলটি দেব, ঠিক পরের ভিডিওতেই দেব, কিন্তু শেখ হাসিনা এখনো অবশ্যম্ভাবী। কেন? আসলে সত্যিকার অর্থে শেখ হাসিনা হয়তো একটু ধীরে চলনীতিতে চলবার কারণে তার পরিবারের মধ্য থেকে কাউকে রাজনৈতিকভাবে উপযুক্ত করেননি, যার কারণে এখনো পর্যন্ত আওয়ামী লীগের প্রাসঙ্গিক হচ্ছে শেখ হাসিনা, এবং শেখ হাসিনাই আওয়ামী লীগকে গোছাবেন এবং আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে যাবেন আবার। সেই জায়গা থেকে শেখ হাসিনা ফিরছে। বিবিসি বাংলা বলছে শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী লীগে কি চলছে। আমি খানিক আগে যেটি বললাম যে ভার্চুয়ালি তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী 19 জানুয়ারি রোববার সন্ধে 6টায় বক্তব্য দেবেন, এবং এই বক্তব্যটি হবে প্রেরণার, এবং এই বক্তব্যটি হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর, সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দেবেন বলেই ধারণা পাওয়া যাচ্ছে। তবে উদ্যোগটি এমন সময় নেওয়া হয়েছে যে সময় দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে। অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। করা উচিত অবশ্যই, যাদের কারণে আজকে আওয়ামী লীগের এই ভরাডুবি, আওয়ামী লীগের এই ভয়াবহ পরিণতি, এই ভয়াবহ অবস্থা, তাদেরকে ক্ষোভ তো প্রকাশ করতেই হবে। এবং আমি সারা দেশের নেতা কর্মীদের বলবো যে আপনারা এই ক্ষোভটা জারি রাখবেন। একজন বিতর্কিতও যেন আগামীর আওয়ামী লীগে স্থান না পায়। আমি একই সাথে আরেকটি কথা বলতে চাই যে আওয়ামী লীগে বাংলাদেশে যে 300টি সংসদীয় আসন সংরক্ষিত পরের ব্যাপার, নির্বাচিত হয় যে 300টি সংসদীয় আসন, এই 300টি আসনের আমি ধারণা করি এক একটা জমিদারি পত্তন হয়েছে এক একটা এলাকায়। এই জমিদারি পত্তন বিলোপ করতে হবে। প্রায় শতভাগ আওয়ামী লীগের এমপিদের পাল্টাতে হবে। শতভাগ যদি নাও পারা যায়, কমপক্ষে 250 এমপি পাল্টাতে হবে। এর সাথে আমি এই কথাটা যোগ করতে চাই, কারণ নেত্রী সবই জানেন, শেখ হাসিনা সবই জানেন যে সারা বাংলাদেশে কি, কিন্তু কোনোভাবেই এদেরকে কন্ট্রোল করা এক প্রকার অসম্ভব ছিল, অসম্ভব হয়ে পড়েছিল, যার কারণে আজকে এই অবস্থা হয়েছে। আওয়ামী লীগ নেতারা জেলে, আওয়ামী লীগ নেতারা পলাতক, আওয়ামী লীগ নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে 5-6 মাস হয়ে যেতে বসলো, আওয়ামী লীগকে সংগঠন হিসেবে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং প্রতিপক্ষ, শত্রুপক্ষ আওয়ামী লীগকে দাঁড়াতে দিচ্ছে না। কেন দাঁড়াতে দিচ্ছে না? এই দুর্বৃত্তদের কারণে, এই দুর্বৃত্তদের আচার আচরণে। কেন বাংলাদেশে কি একটা পরিচ্ছন্ন রাজনীতি হতে পারে না? অবশ্যই হতে পারে, কিন্তু দুর্বৃত্ত মুক্ত আওয়ামী লীগ গঠন করতে হবে আগামীর আওয়ামী লীগ। এছাড়া আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না। সাথে এটিও বলি, আমি এই মুহূর্তে আওয়ামী লীগের যে অবস্থা, আওয়ামী লীগ তুমুল জনপ্রিয়। আওয়ামী লীগ, আমি বারবার বলি, এটি বারবার বলবো, আওয়ামী লীগের নেতা কর্মীদের, সারা দেশের নেতা কর্মীরা যে কি ভয়াবহ অসহায় অবস্থায় আছে, তাদের প্রেরণার জন্য বলবো আওয়ামী লীগ তুমুল জনপ্রিয়। 5 অগাস্ট এবং 5 আগস্ট পূর্ববর্তী সময়েও আওয়ামী লীগ এতটা জনপ্রিয় ছিল না। আজকে আওয়ামী লীগ পতনের 5 মাস 6 মাস পরে এসে আওয়ামী লীগ অন্যরকম জনপ্রিয়, ভিন্ন মাত্রার জনপ্রিয়। এমনকি 2009 সালে যে জনপ্রিয়তা নিয়ে ভূমিধস বিজয় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, তার থেকে আজকের দিনে আওয়ামী লীগ জনপ্রিয়। এটি আমার মুখের কথা না, দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যম, আমার নিজস্ব জরিপ, সবকিছু মিলে আওয়ামী লীগ এতটা জনপ্রিয়। কেন জনপ্রিয়? আওয়ামী লীগ কি নিজের যোগ্যতায় জনপ্রিয়? বিগত 5-6 মাস আওয়ামী লীগ কি কাজ করেছে যে আওয়ামী লীগ হঠাৎ করে জনপ্রিয় হবে? কিচ্ছু করার দরকার নেই। মানুষ শুধুমাত্র কম্পেয়ার করছে যে আওয়ামী লীগের সময় কেমন ছিলাম আমি সামাজিকভাবে, সামাজিক নিরাপত্তায়, আমার জীবনযাত্রার ব্যয় কেমন ছিল, আমার কাজকর্ম, আমি কোনো অফিস আদালতে গেলে কাজকর্মটা কতটা সহজে করতে পারতাম, এগুলো মানুষ তুলনা করছে। সরকার, এই যে একটা দখলদার সরকার, সরকারটি বসে আছে, এই সরকারটি যত ব্যর্থ হচ্ছে, এই সরকারকে ব্যর্থতার আলাপ করে শেষ করা যায় না।
এই যে শিক্ষার্থী ধারাতে বই দিতে পারে না, শিক্ষা উপদেষ্টা স্বয়ং বলছেন যে শিক্ষার্থীরা কবে বই পাবেন, কবে বই পাবে তিনি জানেন না। কোন বাংলাদেশে এসে পৌঁছেছি? আজকে 2025-এর জানুয়ারি মাস, আপনি এক বস্তা চাল কিনতে প্রায় 3800 বা 4000 টাকা ব্যয় করছেন, ভালো মানের চাল। কিন্তু 2024 সালের জানুয়ারি মাসে আপনি চাল কিনেছেন, ভালো মানের চাল, 3300 টাকায়। কোথায় আছেন? কোথায় নেমে গেছে জীবনযাত্রার ব্যয়? কোনো কিছুতে কন্ট্রোল নেই। এটি গেল সরকারে। আরেকটি বলি, যে রাজনৈতিক দল, বাংলাদেশে যে ক্রিয়াশীল রাজনৈতিক দল যারা আছে, সব ম্যাক্সিমাম বাংলাদেশকে একটা পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চাইছে। ডালিমদের, মেজর ডালিমদের উত্থান ঘটাতে চাইছে। আমরা বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা আছে, এটাই মানতে চাই, কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের জায়গায় ভূমিকা পালন করতে পারছে না। বিএনপি নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে গেছে ইতোমধ্যেই। আর জামাত তো সুকৌশলে সব দখলে নিয়েছে, প্রশাসন থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে, সরকারি গণমাধ্যম থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, ইন্টেলেকচুয়াল জায়গা, নির্বাচন কমিশন, এমন কোনো জায়গা নেই জামাত ইন্টেলেকচুয়াল জায়গাগুলো দখলে নেয়নি। এবং তারা পরিকল্পনা করছে আগামী নির্বাচন হবে ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। সারা দেশের নেতাকর্মীদের প্রেরণার জন্য এটিও বলতে চাই, আপনাদের যে যেখানে আছেন সেভাবে প্রস্তুতি নিন এবং সত্যের পথে প্রস্তুতি নেন, ন্যায়ের পথে প্রস্তুতি নেন। সত্য ন্যায়নিষ্ঠ নেতাকর্মী আপনারা নির্বাচন করুন, আপনারা মনে মনে সিলেক্ট করুন যে এই লোককে আমরা নেতা হিসেবে চাই। দুর্নীতিবাজ দুর্বৃত্তদের ফেলাই দেন। নির্বাচন আসছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, করতে দিতে হবে। কারণ হচ্ছে সারা বিশ্ব আছে, সারা বিশ্ব আওয়ামী লীগের সাথে আছে। ভারত আওয়ামী লীগের সাথে আছে, শেখ হাসিনার সাথে আছে, মানে সারা বিশ্ব আওয়ামী লীগের সাথে আছে। সেই জায়গায় আমি যেটি দিয়ে শুরু করেছিলাম কথা, যে আওয়ামী লীগ ফিরছে এবং তুমুলভাবে ফিরছে, তীব্রভাবে ফিরছে। আমি কদিন আগের বক্তব্যেও বলেছি যে আওয়ামী লীগের যে এই যে জনপ্রিয়তা এখন, এটি কি ক্যাশ করতে পারবে? অবশ্যই পারবে, পারতে হবে। এই পারবারই প্রাথমিক পদক্ষেপ হিসেবে আগামী 19 জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দেবেন এবং তিনি সুস্পষ্ট নির্দেশনা দেবেন। সেটাই প্রত্যাশা করা যাচ্ছে। তো আমরা চাই আওয়ামী লীগ ফিরুক, কারণ আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। কারণ আমরা বিএনপির কাছে প্রত্যাশা করলেও আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডত রক্ষার জায়গায় বিএনপি সেই ভূমিকায় অবতীর্ণ হতে পারছে না। এই জায়গায় বিএনপির বড় ব্যর্থতা আছে। এ কারণে আমরা আশা করতে চাই, আওয়ামী লীগ আমাদের স্বাধীনতা দিয়েছে, নেতৃত্ব দিয়েছে মুক্তিযুদ্ধের। আমরা আশা করব আজকে 2025-এ এসেও আওয়ামী লীগ আবারও নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে অন্তত পক্ষে বাঁচাবে। এই প্রত্যাশা করাটা কি খুব বেশি হয়ে যায়? আমি আওয়ামী লীগের কাছে ছাড়া এই মুহূর্তে প্রত্যাশা করতে পারছি না। আমরা আশা করব আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, জনপ্রত্যাশা বাস্তবায়ন করবে। এবং বারবার জোর দেব, আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনা তিনি আগামীর আওয়ামী লীগকে একটা ভিন্ন আওয়ামী লীগ হিসেবে গড়ে তুলবেন এবং তিনি আওয়ামী লীগে প্রচুর ন্যায়নিষ্ঠ নীতিবান মানুষ সংযোগ ঘটাবেন আওয়ামী লীগে। একটি খবর জানলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ বিতর্কিত যারা ভূমিকার জন্য ঘৃণিত, যাদের নাম সোশ্যাল মিডিয়ায় উচ্চারিত হচ্ছে, তিনি স্বয়ং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নিষেধ করেছেন তাদেরকে কোনো বার্তা দিতে আওয়ামী লীগের পক্ষ থেকে। আমরা এটাই চাই যে আওয়ামী লীগ এই ধরনের শয়তান, বদমাশ, দুষ্ট, দুর্বৃত্তদের ছাঁটাই করে আওয়ামী লীগ ফিরে আসবে। আমরা সেটাই প্রত্যাশা করি এবং আওয়ামী লীগের হাত দিয়েই আমরা আশা করব আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ সুশাসনও নিয়ে আসবে, সুশাসনও দেবে, সেইভাবে পরিকল্পনা করবে আওয়ামী লীগ। আমরা সেটাই প্রত্যাশা করব। আওয়ামী লীগ ফিরে আসুক, আওয়ামী লীগকে সুস্বাগতম। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন,